এটা কোন টিম ইন্ডিয়াকে আমরা দেখছি যে দেখে মনে হচ্ছে যে এরা খেলতে জানে না, এরা কোনো স্কুল ক্রিকেট খেলছে। যে অস্ট্রেলিয়ার সামনে কিন্তু একেবারে ধরাশায়ী টিম ইন্ডিয়া, যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে 3-0 ব্যবধানে হারার পরে বোঝা যাচ্ছিল যে অস্ট্রেলিয়া ট্যুর কিন্তু অনেকটা কঠিন হতে চলেছে। যে এতটা কঠিন হবে এটা কেউ কোনোদিনও ভাবতে পারেনি। যে ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে যে তারা খেলতেই জানে না, তারা কোনো স্কুল ক্রিকেট খেলছে। যেখানে অস্ট্রেলিয়া প্লেয়াররা তারা ব্যাটিং বোলিং হোক তারা যে অসাধারণ পারফরমেন্স করছে, সেখানে বিপরীতে দেখলে ইন্ডিয়ান প্লেয়াররা তারা একদমই পারফর্মই করতে পারছে না। একমাত্র বুমরাকে বাদ দিলে দেখা যাবে যে আর কেউ মানে কোনো পারফরমেন্স করতে পারছে না। দেখে মনে হচ্ছে যে তারা ক্রিকেট খেলতেই জানে না। যে প্রথম দিনে আমরা দেখেছি যে তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট কিন্তু শুরু হয়েছে গাব্বাতে। তো প্রথম দিনে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, মাত্র 13.2 ওভার ম্যাচ হয়েছিল, তার মধ্যে আবার 7-8 বার বৃষ্টি হয়েছে। সেই যে একটা কন্ডিশন ছিল, যে ভেজা পিচ কন্ডিশন, ওয়েদার পডকাস্ট কন্ডিশন, সেই কন্ডিশনের ফায়দা কিন্তু টিম ইন্ডিয়া প্রথম দিনে তুলতে পারেনি। যে প্রথম দিনে আমরা দেখছি মাত্র 13.2 ওভারের খেলা হয়েছিল এবং সে বৃষ্টি বিঘ্নিত সেটা থেকে থেকে কিন্তু ম্যাচটা হয়েছে। 13.2 ওভার হয়েছে, সেখানে 6-7 বার কিন্তু বৃষ্টি হয়েছে। তা সত্ত্বেও কিন্তু টিম ইন্ডিয়া বোলাররা কিন্তু সেই বৃষ্টি যে হয়েছিল তার ফায়দাটা কিন্তু তুলতে পারেনি। 13.2 ওভারে অস্ট্রেলিয়া 28 রান করে এবং কোনো উইকেট কিন্তু তারা হারায় না। তো এটা কিন্তু অস্ট্রেলিয়ার কাছে অনেকটা বড় জয়। যদি দেখা যেত এইরকম পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি হতো তাহলে 2-3টে উইকেট অবশ্যই তারা হারাতো, কিন্তু অস্ট্রেলিয়া তারা হারায়নি। তারপরে দ্বিতীয় দিনে যখন খেলা শুরু হয় সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও যে অস্ট্রেলিয়া ব্যাটাররা তারা যে ধরনের মানে অসাধারণ পারফরমেন্স করেছে, ট্রেভিস হেড এবং স্টিভ স্মিথ দুজনের মধ্যে একটা 241 রানের মানে একটা বড় পার্টনারশিপ তৈরি হয়ে যায়। ট্রেভিস হেড 152 এবং স্টিভ স্মিথ 102 রানের একটা ইনিংস খেলেন, দুজনেই কিন্তু সেঞ্চুরি করেন। তো দেখে বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হয়েছিল আগের দিনে এবং রাত্রিরেও বৃষ্টি হয়েছিল, তা সত্ত্বেও তারা এইরকম ধরনের ব্যাটিং করছে। যে তাহলে সেই বৃষ্টি যে হয়েছিল তার ফায়দাটা কি টিম ইন্ডিয়া বোলাররা তুলতে পারলো না? এটা কিন্তু প্রশ্ন থাকবে যে আগের দিন যেখানে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফায়দাটা কিন্তু টিম ইন্ডিয়ার বোলাররা তুলতে পারলো না এবং তারা একটা বড় স্কোরের দিকে এগিয়ে যায় এবং অ্যালেক্স কারি তিনিও 70 রান করেন। তো অস্ট্রেলিয়া 445 রান করে। তো দেখে বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হলেও কিন্তু যে একটা ব্যাটিং পিচ হয়েছে, যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা তারা যে ধরনের পারফরমেন্স করছে তো ইন্ডিয়ান ব্যাটাররা হয়তো সেই ধরনের পারফরমেন্স করবে। কিন্তু না, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া দুজনের মধ্যে তফাৎ আছে। যে ইন্ডিয়া যে ব্যাটিং করতে হয়েছে বাস আয়ারাম আর গ্যারাম, একজন করে আসছে একজন করে যাচ্ছে। তো তৃতীয় দিনের শেষে যদি আমরা দেখি তৃতীয় দিনেও কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরোপুরি খেলা হয়নি। সেখানে আমরা যদি দেখি যে ভারত 51 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি। তো পিজে আছে কে এল রাহুল, তিনি 33 রান করে এখনো পর্যন্ত পিজে আছে, এবং রোহিত শর্মা। তো যে 4জন মহারথী আউট হয়েছে, যশস্বী জয়সওয়াল সেই প্রথম ম্যাচে তিনি একবার একটা সেঞ্চুরি করেছে, তারপরে আর তার আর কোনো রানের দেখা নেই। তারপর যদি এই যে শুভমন গিলকে কেউ কেউ বা কারা কারা বলে থাকেন যে ভারতীয় টিমের ভবিষ্যতের প্রিন্স, ভারতীয় প্রিন্স। যে কোথাকার প্রিন্স? যে প্রিন্স কোনো পারফরমেন্সের নাম নেই, তিনি আসেন মাঝে মাঝে 8-10টা ম্যাচ খেলার পরে একটা সেঞ্চুরি করেন, করে তারপরে তিনি ঝিমিয়ে পড়েন। প্রিন্স এটা পারফরমেন্স? তো ইমিডিয়েট কিন্তু শুভমান গিলকে নিয়ে চিন্তা করার দরকার, যে ওয়ান ডাউনে তিনি একদমই ফিট নয়। তিনি সেই 6-7টা ম্যাচ খেলার পরে একটা সেঞ্চুরি করেন, বাকি 6-7টা ম্যাচ তিনি ঘুমিয়ে পড়েন। মানে এইরকম ধরনের তার পারফরমেন্স, এছাড়া কিন্তু তিনি পারফরমেন্সই করতে পারছেন না। 6-7টা ম্যাচ খেলে একটা সেঞ্চুরি করবে, বাকি তারপরে 6-7টা ম্যাচে তিনি ঘুমিয়ে থাকেন। তো একে নিয়ে কিন্তু বেশি দিন চলবে না। এইভাবে চললে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু অলরেডি গাড্ডায় ঢুকেছে, আরো গাড্ডায় কিন্তু ঢুকে যাবে। যা পরিস্থিতি, এইরকম ধরনের যদি ওয়ান ডাউনে একজন ভরসামান, যেখানে আমাদের
টিম ইন্ডিয়ার ওয়ান ডাউনে রাহুল দ্রাবিড়ের মতন একজন লেজেন্ড প্লেয়ার, তিনি যত যা কন্ডিশন যত যাই খারাপ হোক না কেন, তিনি চীনের চীনের প্রাচীরের মতন তিনি মাঠে কিন্তু টিকে থাকতেন, ক্রিজে টিকে থাকতেন, যতই যা পারে হোক না কেন তিনি কিন্তু টিকে থাকতেন। তিনি রিটায়ারমেন্ট করার পরে চেতেশ্বর পূজারার মতন একজন ব্যাটসম্যান কিন্তু আমরা পেয়েছিলাম, যে তিনিও সেই যা পারে কন্ডিশন হোক না কেন তিনি ক্রিজে তিনি টিকেই থাকবেন, যা পারে পরিস্থিতি হোক না কেন তিনি টিকে থাকতেন ওয়ান ডাউনের ব্যাটসম্যানরা। আর সেখানে কোথায় শুভমান গিল, তার পারফরমেন্সের কোনো মানে কোনো পারফরমেন্সের মানদণ্ড কিচ্ছু নেই। তিনি এই একটা সেঞ্চুরি করবেন, আগামী 6-7টা ম্যাচে তিনি বসে বসে খেলবেন। এইরকম ধরনের খেললে কিন্তু টিম ইন্ডিয়া অলরেডি গাড্ডায় ঢুকে গেছে, আরো কিন্তু গাড্ডায় ঢুকে যাবে। তো এইটা আমি ওয়ান ডাউনের ব্যাটিং অর্ডার নিয়ে কিন্তু ম্যানেজমেন্টকে চিন্তা ভাবনা করতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। তারপরে যদি দেখি যে কোহলিকে বলা হয় কিং কোহলি, এটা কোথাকার কিং? এটা যে কিং কে জানি তিনি পারফরমেন্স করবেন, করে টিমকে জেতাবেন, এটা কোথাকার? তার সেই প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি করেছিলেন কতদিন পরে না, সেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে সম্ভবত হয়তো তিনি সেঞ্চুরি করেছিলেন লাস্ট, প্রায় 1-1.5 বছর পরে তিনি একটি সেঞ্চুরি করলেন। এবারে কবে ফের তার ব্যাট থেকে সেঞ্চুরি আসবে কেউ জানে না। এই রকম ধরনের কিং আমাদের দরকার নেই, একে কিং বলা বন্ধ করতে হবে। কিং নয় এ নিয়ে একেবারে। ওডিআই ক্রিকেটে এর নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই। ওডিআই ক্রিকেটে তিনি বেস্ট, কিন্তু টেস্ট ক্রিকেটে না, তিনি সচিন তেন্ডুলকারের ধারে কাছেই পৌঁছাতে পারবেন না। তো 4 নম্বর ব্যাটিং নিয়ে কিন্তু কোহলিকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ কোহলি সেই রকম ধরনের ফর্মে আর নেই এবং সেই ধরনের পারফরমেন্সও করতে পারছেন না। এবারে যদি দেখি 5 নম্বরে ঋষভ পান্ত, ঠিক আছে ঋষভ পান্ত মাঝে মাঝে ভালো পারফরমেন্স করে, তাকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু 6 নম্বরে রোহিত শর্মাকে পাঠানো হয়েছে, তিনি ওপেনিং এ ব্যর্থ হয়েছেন, যার ফলে তাকে মিডল অর্ডারে পাঠানো হয়েছে, সেই মিডল অর্ডারেও তিনি ব্যর্থ হচ্ছেন। তো এখানেও কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, এই 3টে পজিশন নিয়ে কিন্তু টিম ইন্ডিয়ার কিন্তু চিন্তা ভাবনা করতেই হবে। একটা ওয়ান ডাউন শুভমান গিলকে নিয়ে এবং বিরাট কোহলি 4 নম্বর এবং রোহিত শর্মা 6 নম্বর, এই পজিশন, এই 3টে পজিশন নিয়ে কিন্তু টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের কিন্তু এটা চিন্তা ভাবনা করতে হবে যে এদের কাছ থেকে কিভাবে পারফরমেন্স নিতে হবে। কিন্তু এরা একেবারে পুরোপুরি ফ্লপ, শুধু একটা দুটো সিরিজে নয়, প্রায় সবটাই সিরিজে কিন্তু এরা ফ্লপ হচ্ছে। তো এই 3টে প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, না হলে কিন্তু টিম ইন্ডিয়া কোনো মতে এবারের তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো মতেই যাচ্ছে না, এটা শিওর যে এদের যাওয়ার কোনো যোগ্যতা নেই। এদের থেকে যদি সাউথ আফ্রিকা যায়, সাউথ আফ্রিকা সেই অস্ট্রেলিয়াকে একটা টক্কর দিতে পারবে, তাহলে ঠিক আছে। এরা এরা ফাইনালে গিয়ে কি করবে? এদের সেই যোগ্যতা নেই ফাইনালে যাওয়ার। এইরকম ধরনের পারফরমেন্স করলে কিভাবে ফাইনালে যাবে? কোনো মতেই ফাইনালে যেতে পারবে না, এখানেই কিন্তু বিদায়। অস্ট্রেলিয়ার কাছে এই ম্যাচটা হারলেই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ফাইনালে যাওয়ার স্বপ্ন একেবারে পুরোপুরি ভেঙে যাবে, শেষ। তো এদের সেই যোগ্যতা নেই ফাইনালে যাওয়ার, তো এদের না যাওয়াই ভালো। এর থেকে যদি সাউথ আফ্রিকা যায়, তো সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া দুজনের মধ্যে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে, অনেকটা লড়াইপূর্ণ কিন্তু ম্যাচ হবে, সেটা হবে। কারণ টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা 3-4 জন ব্যাটসম্যান কিন্তু ফর্মে নেই, এইভাবে কিন্তু চলতেই পারে না, এইভাবে কোনোদিনও সিরিজ জিততে পারবে না। যে একজন দুজন ব্যাটসম্যান ফর্মে নেই ঠিক আছে, কিন্তু 3-4 জন ব্যাটসম্যান যদি ফর্মে না থাকে, তাহলে কোনোদিনও কিন্তু সিরিজ জিততে পারবে না। সেটাই কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে হচ্ছে। শুভমান গিল ফর্মে নেই, বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, তো কারা তাহলে রান করবে? মেন প্লেয়ার যদি এইরকম ধরনের পারফরমেন্স করে, তো রান কোনো মতেই করতে পারবে না। আর যদি দেখি বোলিং লাইনে একমাত্র জাসপ্রীত বুমরাকে নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, তার কোনো তুলনাই হবে না। তিনি একজন অসাধারণ বলার, যে ধরনের পারফরমেন্স তিনি করছেন তাকে কিন্তু স্যালুট একেবারে। কিন্তু একমাত্র বুমরাকে নিয়েই তো কিচ্ছু হবে না, তার সঙ্গীও চায় সিরাজ, ডাব্বা 1 নম্বরের ডাব্বা, একে ইমিডিয়েট টিম থেকে বার করে দেওয়া দরকার। তিনি একেবারে কিন্তু আউট অফ ফর্মে আছে, তার বদলে অন্য মোহাম্মদ শামিকে নেওয়া হোক বা অন্য নতুনদের কিন্তু সুযোগ দেওয়া হোক, সেটাই কিন্তু ভালো হবে। মোহাম্মদ সিরাজ কিন্তু একেবারে তিনি বাজে ফর্ম থেকে যাচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু তাকে বারবার টিমে সুযোগ দেওয়া হচ্ছে,
যার ফলে কিন্তু টিমের পারফরমেন্স একেবারে কিন্তু খারাপ হচ্ছে। তো এইটা নিয়ে কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের এটা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে যে মোহাম্মদ সিরাজকে নিয়ে তিনি একেবারেই পারফরমেন্স করতে পারছেন না। এইভাবে চলতে থাকলে কিন্তু কোনো মতেই হবে না। এইবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তো গেলই, পরের বারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নেও কিন্তু যেতে পারবে না। তো এইরকম ধরনের যদি পারফরমেন্স থাকে, তো এই 4-5 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং এদের পরিবর্তিত প্লেয়ার হিসেবে কিন্তু তৈরি করতে হবে যে এদেরকে দিয়ে আর হচ্ছে না, এদের বদলি প্লেয়ার দরকার, বা এদেরকে কিন্তু কিছুদিনের জন্য রেস্ট দেওয়া হোক, দিয়ে তাদেরকে বোঝানো হোক যে ভাই তোরা পাচ্ছিস না, তোরা বস, অন্যরা নতুনরা সুযোগ পাক। এইটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু টিম ইন্ডিয়ার অবস্থা খারাপ। এবং টেস্ট ক্রিকেট, স্পেশালি টেস্ট ক্রিকেটের অবস্থা কিন্তু খারাপ টিম ইন্ডিয়ার। যে যে ধরনের পারফরমেন্স করছে, মানে লজ্জাজনক পারফরমেন্স, এর থেকে খারাপ পারফরমেন্স আর এর আগে কিন্তু আরেকবার যে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন থাকার সময় কিন্তু একবার ছিল এইরকম ধরনের বাজে পারফরমেন্স, সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে 4-0 ব্যবধানে কিন্তু টেস্ট সিরিজ হেরেছিল। তারপরে এই হচ্ছে কি সব থেকে বাজে খারাপ পারফরমেন্স কিন্তু টিম ইন্ডিয়ার। তো এই 4-5 জন প্লেয়ারকে নিয়ে যদি চিন্তা ভাবনা না করে, তাহলে কিন্তু আগামী দিন আরো কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য কঠিন হতে চলেছে টিম ইন্ডিয়া।